আমার কথাগুলো 70% যদি বুঝেন তাহলে হবে না। আমার কথা 100% ক্যাচ করার চেষ্টা করবেন। ঠিক আছে? তো আজকে আমি শেয়ার করব যে কিভাবে আমি লিসেনিং এ বারবার ৯ তুলেছি। কিভাবে আমি বারবার ৯ পেয়েছি। সো লিসেনিং এ কিন্তু আমার ৯ এর নিচে কখনোই আসেনি। আমি বেশ কয়েকবার এক্সাম দিয়েছি। এর ভেতরে ৯ এর নিচে কখনো আসেনি। যদিও রিডিং এ কম বেশি আ ৮, ৭.৫ এরকম হয়েছে। বাট আমি যেটা বলব যে লিসেনিং এ আমি ৯ রাখতে পেরেছি। এখন কোন কাজ বা কি বিষয় আমি ফলো করতাম, যেগুলো ফলো করে আপনারাও 9 পেতে পারেন। ঠিক আছে? 9 পাওয়া আসলে লিসেনিং এ অসম্ভব কিছু না। এটা অনেকেই আছে যে লিসেনিং এ 9 পায়। ঠিক আছে? এখন দেখেন আমার আসলে সবচেয়ে মানে মজার একটা মডিউল ছিল হচ্ছে আইএলটিএস লিসেনিং। কারণ লিসেনিং যখন আমি করতাম আমার লেখা লাগছে না, আমার কোনো কিছু খুঁজে বের করা লাগছে না। শুধু আমার মনোযোগটা অডিওর উপরে ধরে রাখা লাগছে। ঠিক আছে? সো আমি যখন বাসায় প্র্যাকটিস করতাম এট দ্য ফার্স্ট টাইম মানে ১ম দিকে আমার হতো ৭, ৭.৫, ৮ এরকম আসতো। এখন না আমি যদি দেখতেছি বাসায় আমার আ সা মানে ৭ উঠতেছে তাহলে তো আমি রিয়াল এক্সামে ৬.৫ বা ৬ পেতে পারি। সো আমার একটা ভয় কাজ করে। পরে আমি কি করলাম লিসেনিং এ আমি ফোকাস করলাম। লিসেনিং এর মানে পেছনের বিষয়গুলো আমি দেখার চেষ্টা করলাম। সো তারা দেখি যে ওখানে আসলে প্যারাফ্রেজ করে। ঠিক আছে? এই যে এই সেন্টেন্স গুলো যে আপনি দেখতে পাচ্ছেন সামনে, এই সেন্টেন্স গুলোরই কিন্তু তারা কি করবে? প্যারাফ্রেজ করে বলবে। মানে অল্টারনেটিভ একটা তথ্য বলবে। তাহলে সেই অল্টারনেটিভ তথ্য যখন আমি খুঁজে বের করতে পারবো, তখন আমার কি হবে? স্পষ্ট আমি তার সঠিক অ্যান্সারটা ধরতে পারবো। ওকে? এখন আরেকটা বিষয় আমি কাজ করতাম, সেটা আমি বলে দিই। এই একটা কাজ যদি আপনারা ফলো করেন, লিসেনিং এ দেখবেন যে ম্যাজিকের মতো কাজ করছে। আপনাদের তো বাসায় সবার ক্যামব্রিজ বই আছে, তাই না? ক্যামব্রিজ বইয়ের এভরি লিসেনিং সেকশন মনে করেন যে ১ম দিকে আপনি পার্ট 1 থেকেই শুরু করেন। কারণ পার্ট 1 টা একটু ইজি। তো পার্ট 1 এ আপনি যখন একবার দিবেন, সাপোজ এটা আপনি আজকে এক্সামটা দিচ্ছেন, ঠিক আছে? তো এক্সাম দেওয়ার পরে নিজে। এক্সাম দেওয়ার পরে কি করবেন যে আপনার কয়টা হলো দেখেন। এখন কয়টা আপনি কনফিডেন্স এর সঙ্গে অ্যান্সার দিয়েছেন সেটা আপনি অ্যান্সার হিসেবে কাউন্ট করবেন। এখন একটা হয়ে গেছে আপনি দ্বিধায় ছিলেন যে এটা হবে কি হবে না, ওইটা না। কনফিডেন্স এর সঙ্গে কয়টা আপনার সঠিক হলো স্পেলিং সহ সেইগুলো আপনি জাস্ট কাউন্ট করবেন। এখন এরপরে যেটা করবেন যে আপনার যেগুলো হয়নি, সেগুলো আবার দেখেন যে কোনগুলো হয়নি। একটু ডেপথ অ্যানালাইসিস করবেন এবং অবশ্যই আপনি স্ক্রিপ্ট ফলো করবেন। দেখবেন যে ক্যামব্রিজ বইয়ের পেছনে স্ক্রিপ্ট আছে। যেই সমস্ত অডিওর একটা স্ক্রিপ্ট আছে। তো স্ক্রিপ্টগুলো যদি আপনি ফলো করেন তাহলে এখন আপনি রিডিং পড়বেন। ঠিক আছে? তাহলে রিডিং পড়লে আপনি বুঝতে পারবেন যে মিনিং করে রিডিং পড়বেন। ঠিক আছে? তাহলে আপনি পুরা টোটালটা বিষয়টা আপনি বুঝতে পারলেন। এরপরে আপনি কি করবেন? শুনবেন। অডিওটা প্লে করবেন এবং হাতের আঙুল দিয়ে প্রত্যেকটা ওয়ার্ড আপনি মানে মিলাবেন। তাহলে কি হবে? মানে আপনি যে এর আগে একবার রিডিং পড়েছেন, এখন আপনি শুনতেছেন। তো তাদের এখন যেই বিষয়টা আপনি যদি এটা রেগুলার করেন, ঠিক আছে? এটা একদম ম্যাজিকের মতো কাজ করবে। ঠিক আছে? আপনি বিশ্বাস করেন আর না করেন, আপনি যদি ৭ দিন এভাবে করেন, লিসেনিং এ একদম ম্যাজিকের মতো ইমপ্রুভমেন্ট চলে আসবে। ঠিক আছে? সো আমি এই কাজটাই করতাম যে আমি ওই রেডিও-টেডিও ওই কিচ্ছু শুনতাম না। আমি হচ্ছে শুধু ক্যামব্রিজের স্ক্রিপ্টগুলো মানে একদম মানে 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 জাস্ট মানে A to Z আরকি ফলো করতাম। ঠিক আছে? ১ম এ আমি রিডিংটা পড়তাম, তারপর বুঝতাম, আবার ওটা অডিও শুনতাম, আবার ওটা প্লে করতাম। এতে করে আমার অ্যাকসেন্টটা হয়ে যেত। ঠিক আছে? আর তারা যে ব্রিটিশ অ্যাকসেন্ট বলে সেটা আমি রপ্ত করতে পারতাম। দেন হচ্ছে টোটাল আমি মানে বাক্যটা বুঝতে পারতাম। তো এখন হয়তো আপনারা লিসেনিং প্লে করলে শুধু ওয়ার্ড বুঝেন কিন্তু বাক্য বুঝেন না। বাক্য বুঝতে হবে। ঠিক আছে? তারপর আপনি প্যারাফ্রেজ ধরতে পারবেন, আপনি তাদের উচ্চারণ বুঝতে পারবেন, সঠিক লোকেশন, সঠিক মিনিং এবং উদ্দেশ্য তারা কোন বিষয়টা চেয়েছে সেটা আপনি ধরতে পারবেন। একমাত্র শুধুমাত্র এই স্ক্রিপ্টটা যদি আপনি ফলো করেন। ওকে? এছাড়াও বেশ কিছু তথ্য আছে সেগুলো আমি ক্লাসের ভেতর শেয়ার করছি। আপনারা একটু খেয়াল করবেন। আচ্ছা, আর যখন আপনি প্রিপারেশন নিচ্ছেন লিসেনিং এ সেটা করবেন হচ্ছে যে অবশ্যই আপনাদের যেন স্পেলিংটা কারেক্ট হয়। ঠিক আছে? স্পেলিংটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। খুবই মানে লিসেনিং এ আসলে সিম্পল মানে স্পেলিং গুলোই বলে। কিন্তু এই সিম্পল গুলোই আমরা মিস্টেক করে ফেলি। যেমন কালার বানান, ফ্যামিলি বানান, তারপর হচ্ছে কোথায় ডাবল ই বা ওয়াই নাকি আই এই বিষয়গুলো আপনাকে খেয়াল করতে হবে এবং অডিওতে এস বলল নাকি এস ছাড়া বলল সেটা আপনি মানে প্লুরাল বলল না সিঙ্গুলার বলল। সো এই বিষয়গুলো খেয়াল করবেন। আদারওয়াইজ আপনি কিন্তু পারবেন না। বিশেষ করে আবার নাম্বারের দিকে যেমন 14 না 40, 15 না 50 সো এগুলো তারা অন্যভাবে উচ্চারণ করে যাদেরকে মানে এই বিষয়গুলো খেয়াল করতে হবে। ঠিক আছে? আবার মনে করেন যে ব্রিটিশ অ্যাকসেন্টে 0 কে তারা ও বলে। ঠিক আছে? এই বিষয়গুলো খেয়াল করবেন। আচ্ছা,
তাহলে এবং আপনি যখনই একটা নাম শুনবেন, নাম তারা অবশ্যই স্পেলিং করে দিবে। এখন ওই স্পেলিংগুলো যেন মিস্টেক না হয়। যে আমাদের ফার্স্টে যেই কাজটা করতে হবে, আমাদের কোয়েশ্চেন আসলে আমাদের হচ্ছে পুরো টোটাল বিষয়টা আসলে বোঝা উচিত যে কি বলা হয়েছে এবং চাচ্ছেটা কি। মানে যেহেতু আমরা রিডিংয়েরও গ্যাপ ফিল করেছি, তো লিসেনিংয়ের গ্যাপ ফিলও সেই সেম সিস্টেম। দেখেন কমপ্লিট নোটস, রিডিংয়েও কিন্তু কমপ্লিট নোটস আছে। তো আমি বলবো যে এই ড্যাশে কি বসবে সেটা আপনাকে আগে থেকেই গেস করতে হবে। দেখেন রগার ব্রাউন, এটা একটা এক্সাম্পল। নাম হলো, নাম বললো, তারপর এজ 18, তারপর হচ্ছে কারেন্টলি স্টেইং ইন এ ড্যাশ ডিউরিং দ্য উইক। তাহলে কারেন্টলি মানে বর্তমানে সে কোথায় অবস্থান করছে, এই উইকে, ডিউরিং দ্য উইকে সে কোথায় বসবাস করছে। তাহলে কিসে বসবাস করছে বা কোথায় বসবাস করছে সেটা আমাকে দেখতে হবে। সো আমি এটা অডিওটা প্লে করে দিচ্ছি, আপনারা একটু জাস্ট মনোযোগ দিয়ে শুনবেন, ঠিক আছে? এখানে কি বসতে পারে? তাহলে সে কোথায় অবস্থান করছে? অবশ্যই একটা কিছুর নাম তো তারা বলবে, তাই না? সো সে কোন জায়গায় বা কিসে, নাম না বললেও হয়তো কোনো একটা জায়গাতে সে বসবাস করছে। তো সেটা কোনটা সেটা আপনি লিখবেন, ঠিক আছে? আচ্ছা, আমি অডিওটা প্লে করে দিচ্ছি, আপনারা জাস্ট ধরার চেষ্টা করবেন। Section 1. You will hear a young man phoning a town's youth council. First, you have some time to look at questions 1 to 5. তাহলে এই যে আপনাকে ইনস্ট্রাকশন দিবে, এইগুলো আপনার খেয়াল করার দরকার নেই, ঠিক আছে? এই ইনস্ট্রাকশনগুলো আপনি অলরেডি জানেন যে এখন তারা সময়টা দিচ্ছে। আমি তো অডিও প্লে করে দিয়েছি, তারা সময় নিচ্ছে। এর ভেতরে আপনি কি করবেন, প্রত্যেকটা বিষয় আপনি দেখে ফেলবেন ওয়ান বাই ওয়ান, মানে স্টেপ বাই স্টেপ। আপনি যদি এইগুলো না বুঝে You চলে will যান see তাহলে that হবে না। there is an example that has been done for you. আচ্ছা, On এক্সাম্পল this দিবে। occasion only, the conversation relating to this will be played first. Good morning, Youth Council. Caroline speaking. Oh, hello. I'm interested in standing for election to the Youth Council, and I was told to give you a call. That's good. Could I have your name, please? Yes, it's Roger Brown. Thank you. The young man's name is Roger Brown, so Brown has been written in the space. তাহলে এভাবে একটা এক্সাম্পল দিলে এগুলো খেয়াল করবেন Now না। we shall begin. এখন থেকে খেয়াল You করবেন। should answer the questions as you listen, because you will not hear the recording a second time. Listen carefully and answer questions 1 to 5. Good morning, Youth Council. Caroline speaking. Oh, hello. I'm interested in standing for election to the Youth Council, and I was told to give you a call. That's good. Could I have your name, please? Yes, it's Roger Brown. Thank you. I'm Caroline, the Youth Council Administrator. So, do you know much about what the council does, Roger? I've talked to Stephanie. I think she's the chair of the council. That's right. And she told me a lot about it. How it's a way for young people to discuss local issues, for example, and make suggestions to the town council. That's what made me interested. Fine. Well, let me take down some of your details. First of all, how old are you? You know the council is for young people aged from 13 to 18. I've just turned 18. And where do you live, Roger? Well, that's a bit complicated. At the moment, I'm looking for a flat to rent here, so I'm in a hostel from Monday to Friday. I go back to my parents' place at the weekend. আচ্ছা, তাহলে এখানে কিন্তু সে অ্যান্সারটা বলল। আপনারা কি গেস করতে পেরেছেন যে সে কি বলল? সে আসলে অ্যাকচুয়ালি কোথায়? যদি আপনারা ধরতে না পারেন একটু ব্যাকে দিয়ে শুনবেন। তারপরে আমি বলে দিচ্ছি, এটা হলো, সে বলেছে হলো হোস্টেল। সে বর্তমানে কিন্তু হোস্টেলে থাকছে, তাই না? সো হোস্টেল হলো আমার অ্যান্সার। তাহলে হোস্টেল হচ্ছে আমার অ্যান্সার। আপনি চাইলে প্রথমটা বড় অক্ষরে দিতে পারেন, অথবা টোটালটাই বড় অক্ষরে দিতে পারেন, ক্যাপিটাল লেটার, অথবা এখানে ছোট হাতে দিলেও কাটা যাবে না, শুধু প্রপার নাউনগুলো বড় করে দিলেই হবে। ওকে, এটা নিয়ে আপনারা এত মাথা ঘামাবেন না। জাস্ট আপনি যদি মনে করেন যে সবগুলো ঠিক করবেন, তাহলে প্রথম অক্ষরটা বড় দিয়ে দেন, তাহলেই হবে। আচ্ছা, অনেকের ক্যাপিটাল লেটারে লেখার অভ্যাস নেই পুরোটা, সো এই জন্য বললাম, ঠিক আছে?
এরপরে দেখেন যে পোস্টাল অ্যাড্রেস কত 17 স্ট্রিট, তো স্ট্রিটের নামটা হয়তো বলবে, সেইটা আপনারা একটু খেয়াল করবেন, ঠিক আছে? তাহলে এটা একটা অ্যাড্রেস চাচ্ছে, আপনারা খেয়াল করবেন। Okay, so where's the best place to send you some information about the council? Oh, to my parents' address, please. That's 17 Buckley Street, Buckleigh Street, Stamford, Lincolnshire, though you don't really need the county. আচ্ছা, তাহলে এইখানে স্পেলিং যেটা বললো অবশ্যই আপনারা খেয়াল করতে পেরেছেন, ধরতে পেরেছেন। আমি এটা বলছি না, এটা ফাঁকা রাখছি, এটা আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? অবশ্যই এখনই কমেন্ট করে ফেলুন যে 2 নম্বরের অ্যান্সারটা কি হবে বা কি শুনতে পারলেন আপনি, কারণ এটা একবারই আপনি চান্স পাবেন, ঠিক আছে? যদি আপনি 2 বার শুনতে চান তাহলে মনে করবেন যে আপনার ডেভেলপ হয়নি। আচ্ছা, এরপরে দেখেন পোস্ট কোডটা কি বলে সেটা আমরা একটু দেখি। পোস্ট কোড অবশ্যই একটা নাম্বার বা কোন টিয়ে বলবে, লেটার নাম্বার এগুলা। Oh, I know Stamford. It's a lovely town. And what's the postcode? PE9 7QT. Right, thank আচ্ছা, এটাও আপনারা বলবেন যে কি শুনতে পারলেন, যে অ্যাড্রেস বা পোস্ট কোড যেটা বললো সেটাও আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এই দুইটা আমি বলছি না, এই দুইটা খুবই ইজি ছিল। সো এইটা এবং এইটা, সো দেখবেন যে আসলে ধরতে পারছেন কিনা। এরপরে দেখেন অকুপেশন, স্টুডেন্ট অ্যান্ড পার্ট টাইম জব অ্যাজ এ ড্যাশ, তাহলে কি পেশা তার, কি স্টুডেন্ট, সে তো ছাত্র, এবং পার্ট টাইম জব কি হিসেবে সে পার্ট টাইম জব করে সেটা হলো আমাদের দেখার বিষয়, দেখবেন। you. So, are you working here or are you a student? I started studying at the university a couple of weeks ago, and I've got a part-time job for a few hours a week. What do you do? Well, I've done several different things. I've just finished a short-term contract as a courier, and now I'm working as a waiter in one of the big hotels. Uh-huh. আচ্ছা, তাহলে সে কি হিসেবে কাজ করে, আমরা কিন্তু সে কিন্তু অনেক বলল, ঘুরিয়ে পেঁচিয়ে অনেক কিছুই বলল। তারপরেও সে এখন যেটা কাজ করছে সেটা হলো ওয়েটার হিসেবে, ওয়েটার। তাহলে ওয়েটার স্পেলিংটা কি হতে পারে আপনারা গেস করেন। তারপরে আমি লিখে দিচ্ছি ওয়েটার। ওকে, সো ওয়েটার হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে হচ্ছে আমাদের যেটা হলো স্টাডিং, সে পড়াশোনা করছে ড্যাশ, মানে মেজর সাবজেক্ট হবে, অ্যান্ড হিস্ট্রি মাইনর সাবজেক্ট। আচ্ছা, কোন বিষয়টা মেজর সাবজেক্ট হিসেবে সে পড়াশোনা করছে এবং হিস্ট্রি নিয়ে পড়াশোনা করছে, তার মানে হিস্ট্রির সঙ্গে আরেকটা যেই সাবজেক্ট বলবে সেটাই হলো আমার অ্যান্সার, ঠিক আছে? তাহলে সে কি নিয়ে পড়াশোনা করছে সেটা আপনি খেয়াল করেন, যে হিস্ট্রির সঙ্গে সে কোন সাবজেক্টটাকে আর কি যুক্ত করে। That can't leave you much time for studying. Oh, it's not too bad. I managed to fit it all in. What are you studying? My ambition is to go into Parliament eventually, so my major subject is politics. That's partly why I think the Youth Council is important and want to be a part of it. And I suppose you're also taking a minor subject, aren't you? I know a lot of people study economics too. I chose history. To be honest, I'm not. আচ্ছা, তাহলে সে কিন্তু দুইটা সাবজেক্টের কথা কিন্তু উল্লেখ করেছে এখানে। সো মেজর সাবজেক্ট সেটা কি বললো, মেজর সাবজেক্ট হিসেবে সে কিন্তু পলিটিক্সটাকে রেখেছে। তাহলে পলিটিক্স হচ্ছে আমাদের অ্যান্সার। আর একটা পরেরটা যেটা বললো মাইনর সাবজেক্ট সেটা হলো হিস্ট্রি, তো ওইটা দরকার নেই, আমাদের হলো যেটা নেই সেটা হলো অ্যান্সার। তো পলিটিক্স, তাহলে POLITI, দেখেন লিখছি POLITICS, পলিটিক্স, ঠিক আছে? তো আমরা হলো পলিটিক্স হলো অ্যান্সার হিসেবে নিলাম। এখন দেখেন যে এর পরে কি চেয়েছে, আপনি দেখেন আগে থেকে যদি বুঝতে পারেন যে আমার এইটা জিজ্ঞেস করছে, তাহলে মানে আমার একটা সাবজেক্ট লাগবে, তাহলে সাবজেক্টের দিকেই কিন্তু আপনার মনোযোগ থাকবে। আপনি যদি আগে থেকেই জেনে যান যে তার একটা জব চাচ্ছে কি হিসেবে, তার মানে ওয়েটার, তো ওয়েটার কিন্তু এখন আপনি যদি দেখেন যে পোস্ট কোড, তাহলে পোস্ট কোডটার উপরেই আপনার কিন্তু ফোকাস থাকবে, অ্যাড্রেসের উপরে কিন্তু আপনার ফোকাস থাকবে। সো এইভাবে। আচ্ছা, তাহলে এইভাবে আপনারা এই 2 এবং 3টা লিখে ফেলবেন। এরপরে দেখেন যে আমরা 6 নম্বরে চলে যাচ্ছি। 6 নম্বর হচ্ছে হবিজ, ডাজ এ লট অফ ড্যাশ অ্যান্ড ইন্টারেস্টেড ইন দ্য ড্যাশ। তাহলে হবিজ সে কি করে, প্রচুর কি করে, অ্যান্ড হচ্ছে সে ইন্টারেস্টেড ইন দ্য ড্যাশ, কিসে সে ইন্টারেস্টেড। তাহলে 6-7 অ্যান্সার আমরা দেওয়ার চেষ্টা করি। ওকে, খেয়াল করবেন। Finding it as interesting as I expected.
Before you hear the rest of the phone call, you have some time to look at questions 6 to 10. আচ্ছা, একটু সময় দিবে, এর ভেতরে বাকিগুলো দেখে নিবেন। মানে বেশি সময় দিবে না, তারপরেও এখানে অল্প সময় দিবে। প্রথমবারে চেষ্টা করবেন যে অনেকগুলো পড়ে ফেলার, ঠিক আছে? আর মাঝে যেটা দিবে জাস্ট একটা ব্রেক পাবেন। মানে 5টার পরে আপনার একটু ব্রেক দিবে হালকা করে। আচ্ছা, তো খেয়াল করবেন পরেরগুলা কি বলে। এখন Now হ্যাঁ, listen and answer questions 6 to 10. Okay, so with your studying and your part-time job, do you have time for any other interests or hobbies? Well, I spend quite a lot of time cycling, both around town to get to university and to work, and also long distance, from here to London, for instance. That's pretty impressive. আচ্ছা, তাহলে সে অনেক ব্যয় করে, সময় ব্যয় করে কিসের উপরে? সে কিন্তু বলল যে সাইকেলিং এর উপরে অনেক সময় ব্যয় করে। তার মানে সাইকেলিং হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে সাইকেলিং স্পেলিং কি? CYCLING, সাইক্লিং। ওকে, আচ্ছা, তাহলে এটা হলো অ্যান্সার। দেন আরেকটা আছে, সেটা কি? সেটা আমাদের ধরার চেষ্টা করতে হবে। পরেরটা আমাদের কি চেয়েছে যে, এবং ইন্টারেস্টেড ইন আরেকটা হবি বলবে, সেটা কি? খেয়াল করবেন। Anything else? For relaxation, I'm also keen on the cinema. I used to go at least once a week, but I can't manage to go so often now. Right. আচ্ছা, তো এনিথিং এলস, সে কিন্তু আরো কিছু জিজ্ঞেস করলো যে আর কিছু আছে কিনা। সে বলল যে আমি কিন্তু কিন অন সিনেমা, মানে সিনেমার পোকা বা সিনেমার উপর দুর্বল, ঠিক আছে? ওকে, বা সিনেমা প্রেমী যেটা বলেন। তাহলে আই এম অলসো কিন অন দ্য সিনেমা স্পেলিংটা কি হবে? CINEMA। আচ্ছা, CINEMA, সিনেমা। ওকে, তাহলে এই দুইটা কিন্তু আমরা শুনতে পেলাম। এরপরে দেখেন, অন ইয়ুথ কাউন্সিলিং ওয়ান্টস টু ওয়ার্ক উইথ ইয়াং পিপল হু আর ড্যাশ। তাহলে ইয়ুথ কাউন্সিল তারা কি করে? কাজ করতে চায় উইথ ইয়াং পিপল যারা কিনা ড্যাশ। দেখি তারা কি, কাদের সঙ্গে কাজ করতে চায়, দেখেন। Are you sure you'll have enough time for the youth council? Yes, I've worked out that I can afford to reduce my hours at work, and that will make the time. So is there any particular aspect of the youth council's work that appeals to you, Roger? Well, my sister is blind, so I'm particularly interested in working with disabled young people to try and improve the quality of their lives. That's great. আচ্ছা, দেখেন, সে তাহলে কি বলল যে সে ইন্টারেস্টেড কাদের সঙ্গে কাজ করতে। সে ইন্টারেস্টেড হচ্ছে ডিসেবলড ইয়াং পিপল, মানে যে মানে স্পেশাল ব্যক্তি বা ডিসেবলড ব্যক্তি আছে তাদের সঙ্গে কাজ করতে সে ইন্টারেস্টেড। তাহলে ডিসেবলড হলো ইয়াং পিপলকে নির্দেশ করছে, তার মানে ডিসএবলড মানে অক্ষম ব্যক্তিদের সঙ্গে সে কাজ করতে চায়। তাহলে ডিসেবলড ইয়াং পিপল, তো ইয়াং পিপল হু আর ডিসেবলড। ওকে, তো ডিসেবলড হলো আমাদের অ্যান্সার। এরপর দেখেন, উইল কাম টু টক টু দ্য ইলেকশনস অফিসার্স নেক্সট মানডে অ্যাট ড্যাশ PM। কয়টার দিকে আসবে? তার মানে এখানে একটা সংখ্যা হবে, তাই না? সো এখানে নাম্বারও কিন্তু আমাদের নিতে বলেছে, সো নাম্বার নিতে পারবো আমরা। দেন হচ্ছে মোবাইল নাম্বার একটা বলেছে। ওকে, তাহলে এটা আমরা একটু খেয়াল করি, খুবই ইজি হবে। Well, the best way to get involved is to be nominated by some people who you know. Right. Can you tell me how to set about organising that? You should talk to Jeffrey, our elections officer. I can arrange a meeting in the council office with him, if you like. Yes, please. He'll be here next Monday, if that suits you. That's the 14th, isn't it? Yes. I can manage late afternoon. Would you like to suggest a time? He generally leaves around 5:30. Well, would 4:30 be okay? My last class finishes at 4, so I'd have plenty of time to get to your office. Right, that's fine. Oh, and could I have a phone number we can contact you on? Yes, my mobile number's 07788 136711. Thank you. Well, we'll look forward to seeing you next week. Thanks very much. Goodbye.
Bye. আচ্ছা, তাহলে এটা আপনারা একবারই শুনবেন, ঠিক আছে? শুনেছেন। তো আমি এটার অ্যান্সারটা বললাম না। এটা কিন্তু অনেকগুলো টাইমের কথা বলল, কোন টাইমটা হবে অ্যান্সার দিবেন। অ্যান্ড এখানে নাম্বার বলেছে, ফোন নাম্বার একটু লং ছিল। যাই হোক, ওইটা রিকল করতে হবে। সো এই বিষয়টা আপনাকে ইমপ্রুভ করতে হবে। সো আমাকে ৯, ১০ এবং ২, ৩ এর অ্যান্সারটা কমেন্ট সেকশনে বলে যাবেন, ঠিক আছে? সো সেকশন 4 শুরু করা যাক। আজকে আমরা দেখাবো যে কিভাবে আসলে এটা সঠিক উপায় এবং ইজি নিয়মে আমরা এটা সলভ করতে পারি। সো আমি এর জন্য ৫ টা টিপস আপনাদেরকে শেয়ার করব। সো প্রত্যেকটা টিপস আপনাদেরকে আমি ভেঙে, ভেঙে বলব। ঠিক আছে? আপনারা চেষ্টা করবেন যে প্রত্যেকটা শোনার জন্য। কারণ আমি যদি না বুঝিয়ে দিই আপনারা কিন্তু এটা বুঝতে পারবেন না। ওকে? ওকে, সো দেখেন আমরা আ টিপস অ্যান্ড ট্রিকস গুলো একটু দেখি। ১ নাম্বার দেখেন যে সেকশন 3 এর ৩০ সেকেন্ড এবং সেকশন 4 থেকে ১ মিনিট কাজে লাগাবো। সো সেকশন 3 যখন আপনি শেষ করবেন, তো অবশ্যই সেখানে ৩০ সেকেন্ড সময় দিবে আপনাকে অ্যান্সার চেক করার জন্য। কিন্তু এই ৩০ সেকেন্ড আপনি ওইখানে না ব্যয় করে আপনাকে অ্যান্সার মনে করেন যে চেক করার জন্য দিচ্ছে ৩০ সেকেন্ড। বাট আপনি ওইখানে না ব্যয় করে কি করবেন? পরবর্তী সেকশনে চলে যাবেন। অর্থাৎ সেকশন 4 এর যেই কোয়েশ্চেন গুলো আছে, এগুলো আপনি একে, একে পড়ে নিবেন। ঠিক আছে? কারণ এই প্রশ্ন পড়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি যদি প্রশ্ন না পড়তে পারেন, তাহলে বুঝবেন কি যে আপনার প্রশ্নে চাচ্ছেটা কি? সেটা কিন্তু আপনি বুঝতে পারছেন না। এজন্য ওই ৩০ সেকেন্ড তো এখানে কাজে লাগাবেন। ঠিক আছে? তারপরে যেই আপনাকে অনেক ইনস্ট্রাকশন দিবে হ্যান-ত্যান এইগুলো আপনার শোনার দরকার নেই। আপনি জানেন যে আপনার ইনস্ট্রাকশন তো যা দিবে একই সেম। কিন্তু ওই যে সেকশন 4 থেকে আপনি টোটাল ১ মিনিট সময় পাবেন। তাহলে কি হলো ১ মিনিট ৩০ সেকেন্ড আপনি কিন্তু কাজে লাগালেন। সো এই টাইমটা কেন? কারণ এখানে ১০ টা কোয়েশ্চেন আছে। এখন ১০ টা কোয়েশ্চেনের জন্য কিন্তু ১ মিনিট ৩০ সেকেন্ড একটু টাফেস্ট টাইম। তো আপনি যদি এখানে ১ মিনিট ব্যয় করেন তাহলে তো আরো কম বুঝতে পারছেন। সো আমি কি করব? যে আগের ৩০ সেকেন্ড এবং এইখান থেকে ১ মিনিট কাজে লাগাবো। ঠিক আছে? সো অডিও তো আসলে একবারই প্লে হয় যেখানে থামবে না এবং আপনাকে এক্সট্রা কোনো টাইম দিবে না। এর ভেতর থেকেই আমাকে কোনমতে টাইমগুলো চুরি করতে হবে। ওকে? নাম্বার 2 কি? নাম্বার 2 হচ্ছে প্রতিটা লাইন গড়ে ২০ থেকে ২৫ সেকেন্ডের হয়, তাই সেভাবে প্রস্তুত থাকবো। আচ্ছা, তো এখানে এই কথাটার মানে কি? আপনার মাইন্ডসেটটা ঠিক রাখা। যে ২০ থেকে ২৫ সেকেন্ড একেকটা লাইনের সময়কাল। সাপোজ আমি এখানে একটা অডিও প্লে করবে আপনাকে ৭-৮ মিনিটের একটা অডিও প্লে করতে পারে। সো এখানে একটা ধৈর্যের বিষয়। মানে অনেক বড় একটা অডিও এবং একটা ব্যক্তি কথা বলবে। তো আমার মাথা বয়েলিং হতে পারে ফার্স্ট এর দিকে। ঠিক আছে? যে আসলে তারা কি বলছে? এখন কি বলছে? আসলে এগুলো একাডেমিক বিষয় নিয়ে আলোচনা করে। একাডেমিক একটা রিসার্চ নিয়ে তথ্য দেয়। যার কারণে একটু হার্ড হয়ে যায়। ঠিক আছে? এখন দেখেন যে একেকটা লাইন হচ্ছে আপনার সময়কাল কত? এটা ২০ সেকেন্ড, এটা ২০ সেকেন্ড, ২০ সেকেন্ড, ২০ সেকেন্ড কম বেশি হতে পারে। বাট আমি বলব যে টোটাল ৭ মিনিটে যতটুকু বা ৮ মিনিটের জন্য যেই ১০ টা কোয়েশ্চেন হয় তো ২০ থেকে ২৫ সেকেন্ড আপনি সময় পাবেন। তার মানে আপনি মাইন্ডসেট ঠিক করেন যে এইটা শেষ হতে, হতে কিন্তু আপনার ২০ সেকেন্ড সময় লাগবে। তাহলে তারপরে কিন্তু এই লাইনটা আসবে। তারপরে এই লাইনটা আসবে। তো আমরা অনেক সময় দেখেন ৩৩ এর পরেই আ মানে আমাদের খেয়াল থাকে না যে এই লাইনটা আছে। এই লাইনটাও কিন্তু তারা বলবে। প্যারাফ্রেজ করে বলবে। ঠিক আছে? তারপরে নয় ৩৪ এ আসবে। ওকে? সো এই বিষয়গুলো মাইন্ডসেট ঠিক রাখার জন্য এইটা আমাকে জেনে রাখা দরকার। আচ্ছা ৩ নাম্বার হচ্ছে বানান নিয়ে পরে ভাববো। তো অনেকেই আসলে যখন অ্যান্সার শুনেন তখনই সঠিক বানান লিখতে চান। তো আপনার তো সঠিক বানান লিখতে হবে না এখন। কারণ বানান অনেকেরই ভুল যায়, মানছি। কিন্তু একটু সময় দিলে কিন্তু আপনারা পারবেন। এখন দেখেন সাপোজ আপনাকে বলল কালার। কালার হলো একটা অ্যান্সার আপনার। তো কালার আপনি অ্যান্সারটা না লিখে আপনি বাংলায় লেখেন কালার বা কোনোমতে যেকোনোভাবে আপনি ইঙ্গিত দিয়ে রাখেন যে এখানে কালার হলো অ্যান্সার। তারপরে আপনি যখন ১০ মিনিট সময় পাবেন লাস্টে গিয়ে, মানে সেকশন 4 এ যখন আপনাকে একদম শেষ হয়ে যাবে তখন আপনাকে ১০ মিনিট সময় দিবে অ্যান্সারগুলো ট্রান্সফার করার জন্য। তখন আপনি সেই সময় আস্তে, আস্তে কালার বানানগুলো ঠিক করে নেন। যে COLOUR ঠিক আছে? এভাবে আপনি লিখে ফেলেন। আচ্ছা, আমি জাস্ট একটা উদাহরণ দিলাম যে বানান নিয়ে আমরা পরে ভাববো। কারণ এতে করে আমাদের পরেরটা তো আগে দেখতে হবে, তাই না? ওকে। এরপর দেখেন ভার্বের সিনোনিম শোনার পর উত্তর পাবো। সো দেখেন আপনি যদি ড্যাশের এই যে এই কথাটা একটু মনে রাখেন যে ভার্বের সিনোনিম শোনার পর উত্তর পাবো। সেটা কি? যে ভার্বের সিনোনিম কি? যে আপনার দেখেন অবশ্যই এগুলো তো হুবহু বলবে না। ঠিক আছে? ভার্ব অথবা অ্যাডজেক্টিভ যেগুলোই বলুক না কেন? তো বেশিরভাগই ভার্ব যেটা আছে যেমন স্টপ। স্টপ মানে থামিয়ে দেওয়া। তাই না? তাহলে এটা একটা ভার্ব। তো এইগুলোর একটা সিনোনিম বলবে। সিনোনিমটা কি হবে? এইটারই একটা অল্টারনেটিভ ওয়ার্ড বলবে। তার পরপর যেই ওয়ার্ডটা বলবে সেটাই হলো আপনার অ্যান্সার। বা তার পরপর যেই ওয়ার্ডটাতে ফোকাস করবে সেটাই হলো আপনার অ্যান্সার।
ঠিক আছে? সো ড্যাশের আগে দেখবেন যে কোনো ভার্ব আছে কিনা। তো সেগুলো কিন্তু আপনি এভাবে করতে পারেন। আচ্ছা, তারপরে যে ইমপ্রুভ মানে উন্নতি করা। তার মানে এটার পরে কোনো ইয়ে আছে কিনা, তথ্য দিচ্ছে কিনা, সেই তথ্যটা আপনি এখানে লিখবেন। ঠিক আছে? তারপরে দেখেন অনেক কিছু পাবেন আপনারা। তো আবার মনে করেন যে ড্যাশের আগে যেসব তথ্য থাকে সেগুলোর সিনোনিম বলবে। অবশ্যই সেগুলোর পরপরই আপনারা খোঁজার চেষ্টা করবেন। আচ্ছা, দ্য লাস্ট ওয়ান হচ্ছে প্রিপোজিশন বা প্রিপোজিশন তো জানেন যে আমি একটু বলি। আচ্ছা, অফ, অন, উইথ, বাই, তারপর হচ্ছে আপনার আম মনে করেন যে প্রিপোজিশন টু আছে। তো এইগুলো হচ্ছে কমন, ঠিক আছে? অফ, অন, বাই, উইথ, টু, ঠিক আছে? এগুলো আরো অনেক প্রিপোজিশন আছে যেগুলো আমরা বা ফ্রম এগুলো খুবই কমন। সো এইগুলো দিয়ে আমরা প্রশ্ন করব, ঠিক আছে? অফ মানে হচ্ছে এর, কিসের প্রশ্ন করব, কিসের? অন মানে উপরে, কিসের উপরে? উইথ মানে সাথে, কিসের সাথে? বাই মানে দ্বারা, কি দ্বারা? টু মানে প্রতি, কিসের প্রতি? ফ্রম মানে থেকে, কিসের থেকে? এভাবে আমরা প্রশ্ন করব। ঠিক আছে? তাহলে কিন্তু আমরা উদ্দেশ্যগুলো খুঁজে পাবো। ওকে? সো দেখেন আমি একটু প্র্যাকটিক্যালি করলে আপনারা বুঝতে পারবেন। সো টোটাল বিষয়টা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। ওকে? আমি তো অ্যান্সার বলে দিব। তার আগে আপনারা ধরার চেষ্টা করবেন। ওকে? সেকশন 4 চলে আসে ওয়ান ওয়ার্ড অনলি। এখন ওয়ান ওয়ার্ড যদি বলে তাহলে বেশিরভাগ অ্যান্সার আপনার নাউন হবে। বুঝছেন? সো ওয়ান ওয়ার্ড বললে কি হবে? বেশিরভাগ উত্তর আপনার নাউন দিয়ে হবে। নাউন কি? নাউন হচ্ছে কোনো কিছুর নাম। আপনি আশেপাশে যা দেখতে পাচ্ছেন সব নাউন। পদার্থ সবই নাউন। ঠিক আছে? ওকে। তাহলে এই নাউন বেশিরভাগ মানে আপনার 90% অ্যান্সারই নাউন দেয়া হবে যদি ওয়ান ওয়ার্ড বলে। ঠিক আছে? সো এখানে একটা নাউন হতে পারে, নাউন হতে পারে, নাউন হতে পারে। সো আগেই আমরা নাউনগুলো নিয়ে ভাববো। আচ্ছা, আচ্ছা, তাহলে এই বিষয়গুলো আমরা জানলাম যে আমাদের নাউন দিয়ে অ্যান্সার হতে হবে বা হতে পারে বেশিরভাগই। ঠিক আছে? সো এটা আমাদের মানে সবকিছু আসলে সম্ভাব্য বিষয়গুলো আপনারা জেনে রাখবেন। এরপরে দেখেন আমরা কি করব? সর্বপ্রথম হচ্ছে আমরা হেডিংসটা পড়ব। ঠিক আছে? স্পিড বিয়ার। তাহলে একটা ভাল্লুক নিয়ে কিছু এখানে গবেষণার কিছু কথা বলবে। তো সাব হেডিংস গুলো কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে? জেনারেল ফ্যাক্টস মানে সাধারণ বৈশিষ্ট্য যেই এগুলো, হ্যাবিটেট হচ্ছে আপনার বাসস্থান, আর থ্রেটস মানে হচ্ছে হুমকি, অ্যান্ড হচ্ছে গোয়িং ফরওয়ার্ড মানে সামনের দিকে আগানো। সো এই তথ্যগুলো আমরা মাথায় রাখবো কেন? কারণ এইগুলো স্পষ্টভাবে উচ্চারণ করবে আমরা বুঝতে পারবো যে তারা এই সেকশন নিয়ে আলোচনা করছে। ঠিক আছে? যেকোনো সেকশন 4 এ কিন্তু এগুলো স্পষ্টভাবে উচ্চারণ করে। এখন দেখেন পয়েন্টগুলো চাচ্ছে। কি পয়েন্ট থেকে আমাকে প্রশ্ন করেছে? তাহলে এগুলো পড়ার দরকার নেই। আপনি জাস্ট প্রশ্নগুলো পড়বেন। ঠিক আছে? যে ইটস কালার, তাহলে কিসের কালার? এই যে বিয়ারের কালার। বিয়ার কালার কামস ফ্রম এসেছে কোথা থেকে? অ্যান আনকমন ড্যাশ। তাহলে এটা আমি একটু প্লে করে দিই, আপনারা একটু শুনবেন যে এর কালারটা, এই বিয়ারের কালারটা কোথা থেকে এসেছে। ঠিক আছে? আপনারা খেয়াল করবেন। ঠিক আছে? আমি একটু প্লে করে দিচ্ছি তাহলে বুঝতে পারবেন। Section 4. You will hear a university lecture about an endangered bear in British Columbia, Canada, known as the spirit bear. First, you have some time to look at questions 31 to 40. Now listen carefully and answer questions 31 to 40. Today, we continue our series on ecology and conservation with a look at a particularly endangered member of the black bear family. 1 in 10 black bears is actually born with a white coat, which is the result of a special gene that surfaces in a few. আচ্ছা, তাহলে এইখানে যেই কথাগুলো বলল যে যেই 10 ব্ল্যাক বেয়ার্স অ্যাকচুয়ালি বর্ন উইথ এ হোয়াইট কোট এবং যার ফলে এর রেজাল্ট টা মানে এর কি বলল? হুইচ ইজ দ্য রেজাল্ট অফ স্পেশাল জিন। তাই না? তো রেজাল্টটা বলেছে কি স্পেশাল জিন। তো স্পেশাল মানে কি? আনকমন। আনকমনের সঙ্গে কিন্তু স্পেশাল যাচ্ছে। তো যার কারণে এইটার সিনোনিম হিসেবে আমরা স্পেশাল ধরতে পারি। ঠিক আছে? তারপরে আমি যেটা বলেছি যে আপনাদের কিন্তু সিনোনিমের পর কিন্তু অ্যান্সার থাকবে ভার্ব অথবা অ্যাডজেক্টিভের সিনোনিম। সো আনকমন কিন্তু একটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে? সো আনকমন একটা স্পেশাল বা আনকমন একই কথা। এরপরে কি বলল? জিন বলল। তাহলে ফ্রম মানে থেকে। তাহলে আমি প্রশ্ন করতে বলেছি কোথা থেকে পেয়েছে? একটা স্পেশাল জিন থেকে বা আনকমন জিন থেকে। তার মানে জিন হলো আপনার অ্যান্সার। ঠিক আছে? জি ইয়ানি
জিন। জিন মানে কি বুঝেন তো, বৈশিষ্ট্য, ঠিক আছে? ওকে। আচ্ছা, এরপরে দেখেন যে লোকাল পিপল বিলিভ দ্যাট, লোকাল পিপল বিশ্বাস করে যে ইট হ্যাজ আনইউজুয়াল ড্যাশ। তাহলে দেখে আনকমন, এখন দেখেন প্রত্যেকটা এই বিষয়টা সেম রেখেছে এখানেও। আনইউজুয়াল আর আনকমন একই জিনিস। তাহলে এইটারও একটা সিনোনিম বলবে। তো আপনারা খেয়াল করবেন, আমি আচ্ছা এই কালারগুলো একটু আমি অন্য কালার করে দিচ্ছি যাতে চোখে পড়ে। তাহলে দেখেন যে আমি প্রশ্ন করব, কি করব? দেখেন যে লোকাল পিপল বিশ্বাস করে যে, কি বিশ্বাস করে? যে এর আছে, ইট হ্যাজ ড্যাশ, সরি ইট হ্যাজ আনইউজুয়াল ড্যাশ। তাহলে এর আছে অস্বাভাবিক কি? প্রশ্ন করলাম, তাই না? এর অস্বাভাবিক কি আছে? লোকাল পিপল কি বিশ্বাস করে যে ওর অস্বাভাবিক কি আছে? তাহলে আমি দেখব যে অস্বাভাবিকের কোনো সিনোনিম বলে কিনা, এর পরপর যেই ওয়ার্ড বলবে সেটাই অ্যান্সার, ঠিক আছে? তাহলে অস্বাভাবিক কি দেখেন, খেয়াল করবেন। Local people have named it the spirit bear, and according to the legends of these communities, its snowy fur brings with it a special power. আচ্ছা, এখানে কি বলল যে অ্যাকর্ডিং টু দ্য লেজেন্ডস অফ দিস কমিউনিটিজ, মানে লোকাল পিপল যেসব কমিউনিটিজ এই সেই কথাগুলো বলছে যে ইটস স্নো ফার ব্রিংস উইথ এ স্পেশাল পাওয়ার, তাই না? উইথ এ স্পেশাল পাওয়ার। তাহলে আবারও কিন্তু স্পেশাল কথাটা বলল। তাহলে স্পেশাল মানে এখানে আনইউজুয়াল বা অস্বাভাবিক বা অসাধারণ কিছু, ঠিক আছে? বা সচরাচর যেটা দেখা যায় না সেটা হলো স্পেশাল। তাহলে স্পেশাল পাওয়ারের কথা বলছে। তাহলে লোকাল পিপল বিলিভ দ্যাট এর আছে কি? স্পেশাল পাওয়ার। আর স্পেশাল মানে হচ্ছে আনইউজুয়াল, তো পাওয়ার হলো আমার অ্যান্সার হবে, কারণ ওয়ান ওয়ার্ড নিতে বলছে। তাহলে স্পেশাল পাওয়ার, POWER, পাওয়ার। আচ্ছা, এগুলো আমি রেড কালার করে দিচ্ছি যাতে বুঝতে পারেন যে এগুলো আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপর দেখেন দে প্রোটেক্ট দ্য বিয়ার ফ্রম ড্যাশ। তাহলে ফ্রম মানে কি? থেকে। তাহলে আমি প্রশ্ন করতে বলেছি আপনাকে যে প্রিপোজিশন দিয়ে প্রশ্ন করবেন যে ফ্রম মানে থেকে। তাহলে কোথা থেকে? কোথা থেকে তারা প্রোটেক্ট করে, তাই না? এটা আমার প্রশ্ন যে দা প্রোটেক্ট করে, কিন্তু কোথা থেকে করে? তো কোথা থেকে করে সেটা হলো আমার উদ্দেশ্য, ঠিক আছে? সেই কথাটা খুঁজে বের করা আমার উদ্দেশ্য। আচ্ছা, তাহলে দে প্রোটেক্ট দ্য বেয়ার ফ্রম ড্যাশ, তো কোথা থেকে প্রোটেক্ট করে সেটা আমরা দেখি, খেয়াল করি। Because of this, it has always been highly regarded by them, so much that they do not speak of seeing it to anyone else. It is their way of protecting it when strangers visit the area. আচ্ছা, এখানে বুঝলেন যে ইট ইজ দেয়ার ওয়ে অফ প্রোটেক্টিং ইট হোয়েন স্ট্রেঞ্জার্স ভিজিট দ্য এরিয়া। তাহলে আপনি বুঝতে পারছেন যে কাদের কোথা থেকে তারা ইয়ে করছে, প্রোটেক্ট করছে? যে প্রোটেক্টিং ইট হোয়েন স্ট্রেঞ্জার্স ভিজিট দ্য এরিয়া। তাহলে যখন স্ট্রেঞ্জার ভিজিট করে এরিয়াতে, তার মানে স্ট্রেঞ্জার মানে কি? আগন্তুক বা অজানা লোক, তাই না? অপরিচিত লোক, তাদের হাত থেকে রক্ষা করে। তাহলে স্ট্রেঞ্জার্স হলো আমার অ্যান্সার, ঠিক আছে? স্ট্রেঞ্জার্স, ঠিক আছে? আচ্ছা, তো এখানে দেখেন যে হ্যাবিটেট আছে। হ্যাবিটেট হচ্ছে আপনার বাসস্থান। তো বাসস্থান নিয়ে প্রশ্ন করবে এখন যে দ্য বেয়ার, এগুলো পড়ার দরকার নেই। দ্য ট্রি রুটস মানে গাছের যেই মূল স্টপ করে, মানে থামিয়ে দেয়। তাহলে এটা একটা ভার্ব। তাহলে এগুলো একটু দাগাবেন, ঠিক আছে? এই ভার্বের সিনোনিম বলবে, বা হুবহু বলতে পারে বা সিনোনিমও বলতে পারে। সিনোনিম বললেও আপনি ধরবেন। কিন্তু খুব ইজি বলবে, কারণ লিসেনিং এ সবসময় ইজি প্যারাফ্রেজ করে, ঠিক আছে? এখানে রিডিং এর মতো হার্ড কোনো প্যারাফ্রেজ করে না বা সিনোনিম দেয় না। তো জাস্ট শুনে ধরতে হবে। দেখেন, ট্রি রুটস মানে গাছের যে শেকড় বা মূল সেটা স্টপ করে বা থামিয়ে দেয় কি? কি থামিয়ে দেয়? আমি প্রশ্ন করলাম যে কি থামিয়ে দেয়? অ্যালং দ্য স্যালমন স্ট্রিমস। তাহলে ট্রি রুটসটা কি থামায় বা কি থামাতে সাহায্য করে সেই বিষয়টা আমরা অ্যান্সার হিসেবে দিয়ে দিব। ওকে। The white bear's habitat is quite interesting. তাহলে বুঝতে পেরেছেন দ্য হোয়াইট বেয়ারস হ্যাবিটেট। তার মানে হ্যাবিটেট নিয়ে আপনি কিন্তু স্পষ্ট বুঝতে পারছেন যে এখন এই সেকশন নিয়ে কথা বলছে। এখন দেখেন এই দ্বিতীয় বা 34 এ আসতে কিন্তু একটু সময় লাগবে, কারণ প্রথমটা নিয়েও কিছু বলবে। The bear's strong relationship with the old-growth rainforest is a complex one. The white bear relies on the huge, centuries-old trees in the forest in many ways. For example, the old-growth trees have extremely long roots that help prevent erosion of the soil along the banks of the many fish streams. আচ্ছা, এখানে কি বলল বুঝতে পেরেছেন আশা করি, যে
এখানে যে ট্রি রুট নিয়ে কথা বলল, লং রুটস যেটা কিনা হেল্প করে প্রিভেন্ট করতে। প্রিভেন্ট মানে কি? আটকাতে, বা স্টপ মানে হলো আটকাতে। তাহলে প্রিভেন্ট আর স্টপ একই কথা বোঝাচ্ছে, তাই না? সো ট্রি রুটস ইয়ে করে আপনাকে, হেল্প করে প্রিভেন্ট করতে। কি প্রিভেন্ট করতে? আমি একটু আগে থেকে দিলে আপনারা ধরতে পারবেন আশা করি। দেখেন। The forest in many ways. For example, the old-growth trees have extremely long roots that help prevent erosion of the soil. তাহলে হেল্প প্রিভেন্ট ইরোশন। ইরোশন মানে কি? ক্ষয় হওয়া। অফ দ্য সয়েল। সয়েল মানে হচ্ছে মাটি। তো মাটি ক্ষয়টা আটকাতে সাহায্য করে, তাই না? সো প্রিভেন্টের পর কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে গেছি যে ইরোশন। তাহলে ইরোশন মানে হচ্ছে ক্ষয়। ইরোশন হচ্ছে আমার মাটি ক্ষয়ের কথা বলা হচ্ছে, ঠিক আছে? সো এটা আমি অ্যান্সার হিসেবে লিখে দিব। আচ্ছা, ইরোশন। আর অফ দ্য সয়েল এর কথা বলছিল। আপনারা এটা বুঝতেও পারবেন যে ট্রি রুট অবশ্যই মাটি ক্ষয় রোধ করে, তাই না? সো এই বিষয়টা আমরা কিন্তু সিওর থাকি। আচ্ছা, এরপরে দেখেন যে ইট ইজ কারেন্টলি ফাউন্ড অন। আচ্ছা, ইট ইজ মানে কি? এই হ্যাবিটেট, হ্যাবিটেটটা কারেন্টলি কোথায় পাওয়া যাচ্ছে? এই স্মল নাম্বার অফ ড্যাশ। তাহলে স্মল নাম্বার অফ মানে অল্প সংখ্যক। এখন স্মল নাম্বার অফ কি সিঙ্গুলার জিনিস না প্লুরাল জিনিস বলেন তো? স্মল নাম্বার যেহেতু বলছে অল্প সংখ্যক, তাই না? তাহলে অবশ্যই কিন্তু এটা আপনি মনে করতে পারেন যে এটা আসলে, মানে আপনার মনে হতে পারে যে এটা আ ইয়ে হতে পারে সিঙ্গুলার, বাট না। এটা কিন্তু স্মল নাম্বার মানে অল্প সংখ্যক। মানে একের অধিকই কিন্তু অল্প সংখ্যক। তার মানে এটা প্লুরাল। তাহলে এখানে এমন একটা অ্যান্সার হবে যেটা এটা প্লুরাল। ঠিক আছে? মানে একাধিক কিছু বোঝাবে। তাহলে ইট ইজ কারেন্টলি মানে বর্তমানে, এই বর্তমানের কথাটা হয়তো তারা ইয়ে করতে পারে। মানে যেগুলোই আপনারা দেখবেন এইসব ওয়ার্ডগুলোর কিন্তু সিনোনিম বলবে। স্মল নাম্বার অফ এর সিনোনিম বলবে। তারপরে কিসের সিনোনিম বলবে? কারেন্টলি সিনোনিম বলবে। আবার হুবহু বলতে পারে। ঠিক আছে? ফাউন্ড এর সিনোনিম বলতে পারে বা হুবহু বলতে পারে। তো যাই হোক, যেভাবেই বলুক না কেন প্যারাফ্রেজ করে বলবে। কিন্তু স্মল নাম্বার অফ যখনই বলবে বা কোনো প্যারাফ্রেজ করে বলবে, তার পর যে অফ মানে এর, তাহলে এটা কোথায় পাওয়া যাচ্ছে? কারেন্টলি ফাউন্ড অন। অন মানে হ্যাঁ, কোনো একটা জায়গার উপরে। স্মল নাম্বার অফ ড্যাশ। তাহলে কি অল্প নাম্বার কি পাওয়া যাচ্ছে? ঠিক আছে? দেখি অল্প সংখ্যক কি পাওয়া যাচ্ছে? কোথায় পাওয়া যাচ্ছে? সেটা হলো আমার প্রশ্ন। তাহলে দেখেন, খেয়াল করবেন। তাহলে এই কথাটা আসতেও কিন্তু সময় লাগবে। কারণ মাঝে একটা গ্যাপ আছে। Along the banks of the many fish streams. Keeping these banks intact is important because these streams are home to salmon, which are the bear's main food source. In return, the bear's feeding habits nurture the forest. As the bears eat the salmon, they discard the skin and bones in great amounts on the forest floor, which provide vital nutrients. These produce lush vegetation that sustains thousands of other types of life forms, from birds to insects and more. Today, the spirit bear lives off the coast of the province of British Columbia on a few islands. আচ্ছা, তাহলে এখানে কি বলল? টুডে। টুডে মানে কি বলেন তো? টুডে হচ্ছে কারেন্টলি মানে বর্তমানে। তাহলে টুডে এটা কোথায় পাওয়া যাচ্ছে? টুডে দ্য স্পিড বেয়ার লিভস অফ দ্য কোস্ট, যেটা বলেছিল ব্রিটিশ কলম্বিয়ার অন এ ফিউ আইল্যান্ডস। অন এ ফিউ বলতে হচ্ছে স্মল নাম্বার অফ। তাহলে এর পরপর যেটা বলল সেটা হলো আইল্যান্ডস। এখন এখানে শুধু আইল্যান্ড লিখলে কিন্তু আপনার ভুল হবে। আইল্যান্ড হবে। ঠিক আছে? আইল্যান্ডস। আচ্ছা, তাহলে আইল্যান্ডস স্পেলিংটা দেখেন, ISLANDS, ISLANDS, আইল্যান্ডস। এখানে আপনারা এভাবে লিখে দিবেন। ঠিক আছে? সো হয়ে যাবে। সো অন এ ফিউ আইল্যান্ডস, দেখেন এখানে প্লুরাল অ্যান্সার হয়েছে, একাধিক আইল্যান্ডসে পাওয়া যাচ্ছে। ওকে? আর কারেন্টলি মানে টুডে বলেছে। আর স্মল নাম্বার মানে এ ফিউ বলেছে। ওকে? সো একই কথা, জাস্ট একটু অন্যভাবে বলবে। এরপরে দেখেন থ্রেট বা হুমকি, যে হ্যাবিটেট ইজ বিং লস্ট ডিউ টু ডিফরেস্টেশন অ্যান্ড কনস্ট্রাকশন অফ ড্যাশ। তাহলে কিসের কারণে? দুইটা জিনিসের কারণে। এক হলো ডিফরেস্টেশন, আর একটা হচ্ছে কনস্ট্রাকশন অফ ড্যাশ। তাহলে অফ মানে এর। তাহলে আমি প্রশ্ন করতে পারি কিসের কনস্ট্রাকশন? কিসের কনস্ট্রাকশনের জন্য হ্যাবিটেট বা বাসস্থানগুলো বিলুপ্ত হচ্ছে? ওকে? কিসের কনস্ট্রাকশনের ফলে? বা লগিং কোম্পানিজ দ্বারা। তাহলে লগিং কোম্পানিজ দ্বারা কিসের কনস্ট্রাকশনের ফলে হ্যাবিটেটগুলো কি হচ্ছে? হারিয়ে যাচ্ছে। ওকে?
খেয়াল করবেন। There is great concern for their survival, since it is estimated that less than 200 of these white bears remain. The best way to protect them is to make every effort to preserve the delicate balance of their forest environment. In other words, their ecosystem. আচ্ছা, থ্রেটস আসার আগে একটু সময় The নেবে। greatest threat to the bear's existence is the loss of its habitat. Over many years, logging companies have stripped the land by cutting down a large number of trees. In addition, they have built roads which have fractured the areas where the bear usually feeds. আচ্ছা, তাহলে এইখানে দেখেন যে এই কথাগুলো বলছে যে এখানে গাছ কাটার কিছু আমরা তথ্য পেলাম যে লগিং কোম্পানি কি করতেছে, স্ট্রিপ করতেছে, কাটিং ডাউন এ লার্জ নাম্বার অফ ট্রি। এই কথাগুলো হয়তো শুনেছেন। তারপরে যারা বলল যে তারা কি বিল্ড করেছে, বিল্ড মানে তো নির্মাণ করা। বিল্ড হচ্ছে এই দেখেন যেটা বিল্ড করেছে তার পর কি বলে সেটা হলো অ্যান্সার। Logging companies have stripped the land by cutting down a large number of trees. In addition, they have built roads which have fractured দে হ্যাভ বিল্ট রোডস, মানে বিল্ট মানে কনস্ট্রাকশন, তাহলে কি করেছে, রোডস। তাহলে আপনি কি দিবেন, ROADS, রোডস। রোডস হচ্ছে আপনার অ্যান্সার, কারণ দে হ্যাভ বিল্ট রোডস এর কথা কিন্তু আমরা শুনতে পেরেছি। ঠিক আছে, সো আমরা অ্যান্সার দিব কি, রোডস। আচ্ছা, এরপর দেখেন, কারণ এগুলো সিনোনিমের পরে কিন্তু বলতেছে, তাই না, কনস্ট্রাকশন মানে নির্মাণ করা, বিল্ট মানে নির্মাণ করা, এগুলো কিন্তু আপনার ইয়ে এটা হলো জাস্ট একটা নাউন, বাট এটার বলেছে আপনার প্যারাফ্রেজ হলো বিল্ট মানে নির্মাণ করা, ওটা হলো ভার্ব বলেছে। তো নাউন ফর্মকে তারা ভার্বেও কনভার্ট করতে পারে। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো ভার্বের পর যেটা বলেছে সেটা হচ্ছে রোডস। সো এইভাবে আপনারা কিন্তু অ্যান্সার দিতে পারেন। আচ্ছা, এখন এখানে যদি বিল্টের কথা থাকতো, আবার অডিওতে আপনাকে কনস্ট্রাকশন অফ রোডস এভাবেও কিন্তু বলতে পারতো। ঠিক আছে, ওকে। এরপরে দেখেন যে আনরেস্ট্রিক্টেড ড্যাশ ইজ এফেক্টিং দ্য স্যালমন সাপ্লাই। আনরেস্ট্রিক্ট মানে কি, অবাধ, মানে যেখানে কোনো বিধিনিষেধ নেই, আনরেস্ট্রিক্টেড। ড্যাশ ইজ এফেক্টিং স্যালমন সাপ্লাই, তাহলে আনরেস্ট্রিক্টেড এর সিনোনিম বলবে বা কিছু একটা বলবে, তারপরে যেটা বলে সেটা আপনি খেয়াল করেন যে আনরেস্ট্রিক্টেড কোন বিষয়টা আসলে স্যালমন সাপ্লাইতে এফেক্ট ফেলছে। the areas where the bear usually feeds, and many hibernation sites have also been lost. The logging of the trees along the streams has damaged the places where the bears fish. To make matters worse, the number of salmon in those streams is declining because there is no legal limit on fishing at the moment. আচ্ছা, তাহলে এখানে যেটা বলল যে দেয়ার ইজ নো লিগ্যাল লিমিট মানে আনরেস্ট্রিক্টেড, অন কিসের উপরে, তাহলে ফিশিং এর উপরে, তাই না? সো ফিশিং হলো আমার অ্যান্সার। ফিশিং মানে মাছ ধরার পরে কোনো লিমিটেশন নেই বা আনরেস্ট্রিক্টেড, এটাই হলো অবাধ চলছে, যেটা কিনা স্যালমন সাপ্লাই একটা এফেক্ট ফেলছে, বুঝছেন? আচ্ছা, তারপর দেখেন দ্য বেয়ার্স এক্সিস্টেন্স মানে তার যে বিদ্যমান বা এক্সিস্টেন্স মানে টিকে থাকা, অলসো থ্রেটেন্ড বা হুমকির মুখে বাই দেয়ার লো রেট অফ ড্যাশ। তাহলে অল্প রেট, কিসের অল্প রেট, কিসের অল্প রেটের জন্য তারা আসলে টিকতে পারছে না, ঠিক আছে, বা হুমকির মুখে। তাহলে দেখেন কিসের অল্প রেটের কারণে। All these influences have a negative impact on the spirit bear's very existence, which is made all the more fragile by the fact that reproduction among these bears has always been disappointingly low. আচ্ছা, লো কোনটা, ডিসঅ্যাপয়েন্টিং মানে হতাশজনকভাবে কম কোনটা, যে রিপ্রোডাকশন মানে আরো যে জন্মহার, তাই না? সো রিপ্রোডাকশন, তাহলে রিপ্রোডাকশন এটা হলো একদমই কিন্তু তাদের লো, ঠিক আছে, ডিসঅ্যাপয়েন্টিংলি লো। তার মানে কোনটার সঙ্গে এই কথাটা বলতেছে, এই কথাগুলো খেয়াল করবেন, ঠিক আছে, তখনই কিন্তু আপনার অ্যান্সার ধরতে পারবেন। আচ্ছা, এরপর দেখেন যে logging companies must improve their dash of logging and maintenance and dash of the split bear territory needed.
আচ্ছা, তাহলে এই ২ টা জিনিস আপনারা একটু ধরবেন। ঠিক আছে? আমি এটা কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করে জানাবেন যে এই ২ টার অ্যান্সার কি? এখন এতক্ষণ মানে আমি কিন্তু দেখালাম আপনাদেরকে। সো আপনারা অবশ্যই এই ২ টা ধরতে পারবেন আশা করি। সো মনোযোগ দিয়ে শুনবেন অডিওটা এবং যেই অ্যান্সারটা হয় সেই ২ টা অ্যান্সার আপনি ৩৯ এবং ৪০ কি হবে সেটা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ঠিক আছে? আপনি আগেই অ্যান্সার দেখবেন না, কমেন্ট সেকশন আগেই দেখবেন না। আগে আপনি ধরেন। ধরে আপনি কোনো কমেন্টসই দেখবেন না। তারপর আপনি ট্রাই করবেন। ঠিক আছে? ওকে। সো দেখেন যে লগিং কোম্পানিজ মাস্ট ইমপ্রুভ দেয়ার ড্যাশ বাই লগিং। আবার মেইনটেন্যান্স এটা কিছু একটা বলবে। দেন আরেকটা বিষয়। মেইনটেন্যান্স মানে রক্ষণাবেক্ষণ করা আরেকটা ড্যাশ যেটা কিনা স্পিড বেয়ার টেরিটরি নিডেড যেটা প্রয়োজন পড়বে। তাহলে লগিং কোম্পানির কোনটা অবশ্যই ইমপ্রুভ করতে হবে? আর মেইনটেন্যান্স এর সঙ্গে আর কি বিষয় মানে তাদের প্রয়োজন পড়বে? সেই ২ টা বিষয় আমি প্লে করে দিচ্ছি একবারে। সো আপনারা অ্যান্সার করে জানাবেন। And so, what's the situation going forward? Community organizations, environmental groups, and the British Columbia government are now working together on the problem. The government is now requiring logging companies to adopt a better logging method, which is a positive step. However, these measures alone may not be sufficient to ensure a healthy population of the spirit bear in the future. Other steps also need to be taken. While it is important to maintain the spirit bear's habitat, there also needs to be more emphasis on its expansion. The move is justified as it will also create space for other bears that are losing their homes to damage. আচ্ছা, তাহলে আশা করি শুনতে পেরেছেন। এখন আপনার ঝটপট অ্যান্সারটা লিখে ফেলেন। আর আমার প্রত্যেকটা ভিডিও দেখবেন, আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন। আশা করি ফুল একটা প্রিপারেশন নিয়ে খুব সুন্দরভাবে আপনারা এক্সামে বসতে পারবেন। ঠিক আছে? সো অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ।